আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি দু চোখে সহ্য করতে পারেন না? এমন কেউ যার ছায়া মাড়ানো আপনার কাছে বিষের মতো মনে হয়, যার পতন, এমনকি যার মৃত্যুও হয়তো আপনি কখনো গোপনে কামনা করেছেন? কিন্তু আপনি কি জানেন, যাকে আপনি আজ চরম ঘৃণা করছেন, যাকে ধ্বংস করার জন্য আপনি নিজের সব কিছু বাজি রাখতে প্রস্তুত, গত জন্মে সে হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল? আজ আপনাকে এমন দুই চরম শত্রুর গল্প শোনাব, যারা একে অপরকে খুন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু খুনের ঠিক আগের রাতে ভগবান তাদের এমন এক স্বপ্ন দেখালেন, যা শোনার পর আপনি আপনার সবচেয়ে বড় শত্রুকেও হয়তো বুকে জড়িয়ে ধরবেন। ছোট্ট একটা মফস্বল শহর, সময়টা রাত 11টা। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি, আকাশ চিরে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি নেমে আসছে, আর সেই তীব্র আলোয় শহরের চেনা রাস্তাগুলো যেন এক মুহূর্তের জন্য অচেনা, ভৌতিক হয়ে উঠছে। আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়। এই রাতের বাতাসে বৃষ্টির জলের গন্ধের সাথে মিশে আছে একটা চাপা বারুদের গন্ধ, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ। শহরের এক প্রান্তে নিজের বিশাল পুরনো বাড়ির ড্রয়িং রুমে একা বসে আছে প্রতাপ। বয়স 40-এর কোঠায়। ঘরের সব আলো নেভানো, শুধু জানলার বাইরে থেকে আসা বিদ্যুতের আলোয় মাঝে মাঝে তার শক্ত, চোয়ালবদ্ধ মুখটা স্পষ্ট হয়ে উঠছে। প্রতাপের চোখে আজ ঘুম নেই। আজ ঘুমোনোর রাত নয়। তার সামনে মেহগানি কাঠের টেবিলের ওপর রাখা আছে একটা রিভলভার, আর তার ঠিক পাশেই একটা জমির পুরনো হলদেটে হয়ে আসা দলিল। গত 10টা বছর, পুরো 10টা বছর ধরে একটা জীবন্ত আগ্নেয়গিরি পুষে রেখেছে সে নিজের বুকের ভেতর, আর সেই আগ্নেয়গিরির নাম বিকাশ। শহরের ঠিক অন্য প্রান্তে আরেকটা অন্ধকার ঘরে জানলার ধারে দাঁড়িয়ে আছে বিকাশ। তার চোখেও আজ ঠিক একই আগুন। প্রতাপ আর বিকাশ শহরের সবচেয়ে বড় দুই ব্যবসায়ী, কিন্তু ব্যবসার চেয়েও তাদের বড় পরিচয়, তারা একে অপরের চরম শত্রু। শত্রুতাটা শুরু হয়েছিল একটা সামান্য জমির দখল নিয়ে, কিন্তু আজ সেটা আর জমি জমার মধ্যে আটকে নেই। এটা এখন সম্মান, জেদ আর অন্ধ অহংকারের এক রক্তক্ষয়ী লড়াই। এই 10 বছরে তারা একে অপরের এত ক্ষতি করেছে, একে অপরের ব্যবসায় এত আগুন লাগিয়েছে যে আর ফেরার কোনো পথ নেই। প্রতাপের বিশ্বাস, তার পরিবারের সব অশান্তি, সব কান্নার মূল কারণেই বিকাশ। আর বিকাশের বদ্ধমূল ধারণা, প্রতাপকে শেষ না করা পর্যন্ত তার জীবনে আর কোনো দিন সূর্য উঠবে না। কি অদ্ভুত এই ঘৃণার সম্পর্ক, তাই না? আমরা যাকে ভালোবাসি তার কথা হয়তো সারাদিনে একবার বা দুবার ভাবি, কিন্তু যাকে আমরা মন থেকে ঘৃণা করি তার কথা আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে ভাবি। প্রতাপ আর বিকাশের জীবনটাও ঠিক তাই হয়ে দাঁড়িয়েছিল। তারা ঘুম থেকে উঠত একে অপরের ক্ষতির কথা ভেবে, আর ঘুমোতে যেত একে অপরের ধ্বংসের স্বপ্ন দেখে। যেন এক অদৃশ্য সুতো দিয়ে আষ্টপৃষ্টে বাঁধা পড়েছিল তারা, কালান্তক ঘৃণার সুতো। কিন্তু আজ রাতে সব কিছুর ফয়সালা হতে চলেছে। আজ সন্ধ্যায় দুজনেই এক ভয়ঙ্কর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রতাপ তার সবচেয়ে বিশ্বস্ত গুন্ডাদের মোটা টাকা বুঝিয়ে দিয়েছে। কাল ভোরে ওই বিতর্কিত জমিতে যখন বিকাশ পা রাখবে, তখন আর সে জ্যান্ত ফিরে যাবে না। ঠিক একই কাজ করেছে বিকাশও। তার ভাড়া করা আততায়ীরাও কাল ভোরের অপেক্ষায় আছে। কাল সকালে প্রতাপের লাশ পড়বে। দুজনেই নিশ্চিত, কালকের সূর্য ওঠার পর তাদের সবচেয়ে বড় শত্রুর আর কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে। মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে ভাবে সেই বুঝি নিজের ভাগ্যবিধাতা। প্রতাপ আর বিকাশও তাই ভাবছে। তারা ভাবছে তারা একে অপরের মৃত্যুর পরোয়ানা লিখছে। কিন্তু তারা জানে না, মহাবিশ্বের হিসেব নিকেশের খাতাটা মানুষের হাতে থাকে না। ওপরওয়ালা যখন হাসেন, তখন মানুষের সব সাজানো ছক এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাত 1টা। বৃষ্টির তীব্রতা যেন আরও বেড়ে গেল। বিকাশ তার জানলার কাঁচটা বন্ধ করে দিল। কাল সকালে সব শেষ, চিরকালের মতো শান্তি। কিন্তু সত্যি কি শান্তি এত সহজে মেলে? রক্ত দিয়ে কি কখনো রক্তের দাগ মোছা যায়? হঠাৎ খুব অদ্ভুত একটা ঘটনা ঘটল।
প্রতাপের মনে হলো জানলার বাইরের জমাট অন্ধকার থেকে কেউ যেন তাকে দেখছে। একটা খুব চেনা অথচ বহু প্রাচীন একটা অনুভূতি তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। ঠিক একই সেকেন্ডে বিকাশও বুকের ভেতর একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করল। তারও মনে হলো এই বৃষ্টির শব্দের মাঝে খুব চেনা, খুব আপন কোনো একটা গলার স্বর যেন বুক ফাটা কান্না নিয়ে তার নাম ধরে ডাকছে। ভ্রম নাকি অন্য কিছু? দুজনেই নিজেদের ঘরে নিজেদের বিছানায় গিয়ে শুল, কিন্তু দুজনেরই চোখ খোলা। চোখের পাতা এক করলেই শুধু কাল সকালের সেই রক্তারক্তি দৃশ্যটা ভেসে উঠছে। রাত আরও গভীর হল। শহরের সব কোলাহল, সব স্পন্দন বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে গেল। প্রতাপ আর বিকাশ দুজনেই এক অদ্ভুত, অস্বাভাবিক, সম্মোহনী ঘুমে তলিয়ে যেতে শুরু করল। একটা এমন ঘুম যা এর আগে তারা কোনো দিন কোনো রাতে ঘুমোয়নি। তারা ঘুণক্ষরেও টের পেল না এই ঘুম তাদের চিরচেনা বাস্তব জগৎটাকে টুকরো টুকরো করে ভেঙে দিতে আসছে। তারা জানত না নিয়তির চক্র আজ রাতে এমনভাবে ঘুরতে চলেছে যা তাদের জন্মের আগের স্মৃতিগুলোকে শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পড়ে থাকা এক মার্মিক তথ্যকে খুঁড়ে বের করে আনবে। আর ঠিক রাত ৩টের সময় দুজনেরই চোখের সামনে ভেসে উঠল এমন এক দৃশ্য যা এ জন্মের নয়। রাত ৩:05। বাইরের মুষলধারে বৃষ্টিটা যেন হঠাৎ করেই থেমে গেল প্রতাপের কাছে। তার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কনকনে ঠান্ডা বাতাসটা এক লহমায় বদলে গেল এক অসহ্য চামড়া পোড়ানো গরমে। বিছানায় শুয়ে থাকা প্রতাপের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। সে চোখ খোলার আপ্রাণ চেষ্টা করছে। সে জানে তার বালিশের ঠিক নিচেই রাখা আছে সেই লোডেড রিভলভারটা, কাল সকালে বিকাশকে চিরতরে শেষ করে দেওয়ার চাবিকাঠি। কিন্তু তার হাত পা যেন আজ পাথরের মতো ভারী হয়ে গেছে। এক অদৃশ্য শেকল তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে বিছানার সাথে। ঠিক একই অবস্থা বিকাশেরও। শহরের ওই প্রান্তের অন্ধকার ঘরে তার গলা ছিঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার মনে হচ্ছে গলার ভেতরে এক মুঠো জ্বলন্ত কয়লা আর শুকনো বালিকে যেন জোর করে ঢুকিয়ে দিয়েছে। প্রতিটা নিঃশ্বাস নিতে তার বুকে ছুরির মতো টান লাগছে। দম আটকে আসছে তার। কোথায় গেল সেই দম্ভ? কোথায় গেল সেই কোটি কোটি টাকার ব্যবসা, ক্ষমতা আর কাল সকালের সেই রক্ত পিপাসু নিখুঁত পরিকল্পনা? প্রতাপ আর বিকাশ, শহরের দুই ত্রাস, যারা কাল সকালে একে অপরের বুকে গুলি চালানোর জন্য প্রস্তুত, তারা এখন নিজেদের নরম বিছানায় শুয়ে একটা অসহায় মৃত্যুপথযাত্রী শিশুর মতো ছটফট করছে। একটু পরেই বুঝবেন কেন ঈশ্বর ঠিক এই খুনের আগের রাতটাকেই বেছে নিয়েছিলেন। চোখের ওই বন্ধ পাতার ভেতরে অন্ধকারটা চিরে হঠাৎ একটা হলদেটে পোড়া আলো ফুটে উঠল। দৃশ্যপট বদলে গেল পুরোপুরি। এটা ২০২৪ সাল নয়। এই কংক্রিটের শহর, এই আধুনিক দালান কোঠা, এই সম্পত্তির অহংকার সব উধাও। প্রতাপ দেখতে পাচ্ছি নিজেকে, কিন্তু এই কেমন শরীর তার। তার পরনে কোনো দামি পোশাক নেই। একটা শতচ্ছিন্ন ধুলোয় মাখা ন্যাকড়া জড়ানো তার কোমরে। বুকের পাঁজরের প্রতিটা হাড় গনে যাচ্ছে। হাত পাগুলো শুকনো ডালের মতো সরু। সে দাঁড়িয়ে আছে একটা বিস্তীর্ণ খাঁ খাঁ করা মাঠের মাঝখানে। মাঠ নয়, যেন একটা অভিশপ্ত শ্মশান। মাটির বুক ফেটে চৌচির হয়ে আছে তৃষ্ণায়। আকাশে এক ফোঁটা মেঘ নেই, শুধু একটা তামাটে নিষ্ঠুর সূর্য অবিরাম আগুন ঝরাচ্ছে। চারপাশে কোনো সবুজ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। শুধু দূরে মাথার ওপর কয়েকটা শকুন গোল হয়ে উঠছে। প্রতাপ বুঝতে পারছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সাধারণ স্বপ্নের ভেতর মানুষ কখনো এমন শারীরিক যন্ত্রণা অনুভব করে না, কিন্তু সে, তার পাকস্থলীটা যেন খিদের জ্বালায় দুমড়ে মুছড়ে যাচ্ছে। একটা অসহ্য বুক ফাটানো যন্ত্রণা তাকে ভেতর থেকে কুঁকড়ে দিচ্ছে। ৭৬-এর মন্বন্তরের মতো কোনো এক ভয়াল প্রাচীন দুর্ভিক্ষের চিত্র যেন জীবন্ত হয়ে উঠেছে তার সামনে। দাদা, ও দাদা, আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দিবি? প্রতাপ চমকে উঠল। এই গলাটা কার? এই কচি দুর্বল কান্নায় ভেঙে পড়া গলাটা তো তার নিজের, কিন্তু সে তো কাউকে ডাকতে চায়নি। তার ভেতর থেকে কে এই কথাগুলো বলে উঠল? আর তখনই
প্রতাপের চোখের সামনে সেই দিগন্ত বিস্তৃত ধুলোর ঝড় ভেদ করে এগিয়ে এলো একটা ছায়ামূর্তি। আরেকটা ছেলে, বয়স বড়জোর 15 কি 16। তার অবস্থাও প্রতাপের মতোই কঙ্কালসার, ধুলোয় মাখা মুখ, উস্কোফুস্কো চুল। হাঁটতে গিয়ে সে টলমল করছে, যেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সে দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখ দুটো, ওই চোখ দুটোতে এত মায়া, এত গভীর অন্তহীন ভালোবাসা যে প্রতাপের বুকের ভেতরে সেই 10 বছরে জমানো ঘৃণার পাষাণটা যেন এক ধাক্কায় কেঁপে উঠল। ছেলেটা কাছে এসে ধুলোর ওপর হাঁটু গেড়ে বসল প্রতাপের সামনে। তার দুটো শুকনো কাঁপা হাত দিয়ে পরম মমতায় জড়িয়ে ধরল প্রতাপকে। ভয় পাস না রে ভাই, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। আপনি কি বুঝতে পারছেন এই মুহূর্তে প্রতাপের মনের ভেতর কি চলছে? তার বর্তমান সত্তাটা বিছানায় শুয়ে ছটফট করছে। তার মগজ চিৎকার করে বলছে, চিনেছিস প্রতাপ? ভালো করে দেখ ওই ছেলেটাকে, চেনা চেনা লাগছে না? হ্যাঁ, প্রতাপ চিনেছে। ওই চোখের দৃষ্টি, ওই মুখের আদল, ও তো বিকাশ, যাকে সে কাল সকালে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছে, যাকে সে এই জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবে। কিন্তু এ কি করে সম্ভব? বিকাশ তার দাদা, আর বিকাশের চোখে তার জন্যে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। অন্যদিকে বিকাশেরও ঠিক একই স্বপ্ন চলছে। সে দেখতে পাচ্ছে তার কোলের ওপর শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার আদরের ছোট ভাই প্রতাপ। যে প্রতাপকে সে এই জীবনে ধ্বংস করতে চেয়েছে, সেই প্রতাপকে বাঁচানোর জন্যে সেই 200 বছর আগের ভয়াল দুপুরে সে পাগলের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। চারিদিকে শুধু মৃত্যু, গ্রামে আর কেউ বেঁচে নেই। গত 7 দিন ধরে তাদের পেটে এক দানা খাবার পড়েনি। ছোট ভাইটার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে বিকাশের কোলের ওপর। বিকাশ জানে, আজ যদি সে প্রতাপের মুখে কিছু তুলে না দিতে পারে, তাহলে এই রুক্ষ মাটিতেই তার ভাইয়ের শেষ নিঃশ্বাসটুকু চিরকালের মতো মিলিয়ে যাবে। বিকাশ তার নিজের ছেঁড়া কাপড়ের খুঁটো থেকে খুব সন্তর্পে একটা জিনিস বের করল, একটা শুকনো আধ পড়া রুটির টুকরো। গত 3 দিন ধরে সে এটা লুকিয়ে রেখেছে, নিজে এক কামড়ও খায়নি। নিজের পাকস্থলী যখন খিদের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, যখন সে নিজে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে টলছে, তখনও সে এই রুটির টুকরোটা নিজের বুকের কাছে আগলে রেখেছে, শুধু তার ছোট ভাইটার জন্যে। প্রতাপের রাত বোঝা চোখের সামনে বিকাশ সেই রুটিটা ধরল। বিকাশের নিজের ঠোঁট ফেটে রক্ত ঝরছে, চোখ গর্তে ঢুকে গেছে, তবু তার মুখে একটা স্বর্গীয় অমলিন হাসি। প্রতাপের বর্তমান সত্তা চিৎকার করে উঠতে চাইল, না, খেস না প্রতাপ, ওটা খেলে বিকাশ মরে যাবে, ও তোকে বাঁচানোর জন্য নিজে মরতে বসেছে। কিন্তু স্বপ্নের ওপর আর নিয়তির ওপর তো মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রতাপের কাঁপা হাতটা রুটিটার দিকে এগিয়ে গেল, আর তখনই বিকাশের শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ধুলো মাখা শুকনো রুটিটা এখন প্রতাপের হাতে, আর তার চোখের সামনে ওই তৃষ্ণার্ত ফাটল ধরা রুক্ষ মাটির ওপর ধূপ করে আছড়ে পড়ল তার দাদা বিকাশ। দাদা, দাদা, উঠ না, কি হলো তোর? প্রতাপের গলা চিরে একটা অমানসিক বুক ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। 2024 সালের সেই দুর্দান্ত প্রতাপ, ব্যবসায়ী প্রতাপ, যার নাম শুনলে শহরের অর্ধেক মানুষ ভয়ে কাঁপে, যার অহংকারের কাছে কেউ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, সে এখন একটা ছোট্ট অসহায় শিশুর মতো ওই তপ্ত ধুলোর ওপর আছড়ে পড়ল। বিকাশের নিথর মাথাটা সে নিজের কোলের ওপর তুলে নিল। আপনি কি দেখতে পাচ্ছেন দৃশ্যটা? অনুভব করতে পাচ্ছেন ওই মুহূর্তের হাড় হিম করা কষ্টটা? যে মানুষটাকে প্রতাপ গত 10 বছর ধরে ধ্বংস করতে চেয়েছে, যার মৃত্যু দেখার জন্য সে আজ রাতে নিজের বিছানার নিচে লোডেড রিভলভার লুকিয়ে রেখেছে, সেই মানুষটারই কঙ্কালসার মাথাটা আজ তার কোলের ওপর। আর সেই মানুষটা এই ভয়াল অভিশপ্ত দুর্ভিক্ষে নিজের জীবনের শেষ শ্বাসটুকু দিয়ে প্রতাপের জন্য কিনে এনেছে এক টুকরো জীবন, একটা আধপোড়া শুকনো রুটি। প্রতাপের বর্তমান সত্তাটা, সেই 40 বছরের অহংকারী মানুষটা আজ স্বপ্নের ভেতর ডুকরে কেঁদে উঠল। ওরে বোকা, কেন করলি এমন? কেন দিলি আমাকে তোর মুখের শেষ খাবারটুকু?
কাল সকালে তো আমি তোকে খুন করবে বলে লোক ঠিক করে রেখেছি, তুই কেন আমাকে বাঁচাতে গেলি? কিন্তু স্বপ্নের সেই জগতে 15 বছরের প্রতাপের মুখ দিয়ে শুধু একটা কথাই বেরোচ্ছে, দাদা তুই চোখ খোল, আমি এই রুটি খাবো না, তুই খা, তুই বেঁচে থাক দাদা। অন্যদিকে বিকাশের অবস্থাও ঠিক একই রকম। শহরের আরেক প্রান্তে নিজের বিলাসবহুল বিছানায় শুয়ে থাকা বিকাশের দু চোখ বেয়ে তখন অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। সে তার স্বপ্নের ভেতর ওই মাটির ওপর শুয়ে আছে। সে দেখতে পাচ্ছে তার ছোট ভাইটার কান্না। সে অনুভব করছে তার শরীর থেকে একটু একটু করে প্রাণ পাখিটা বেরিয়ে যাচ্ছে। চারপাশের সবকিছু অন্ধকার হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না আজ। তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি, এক পরম তৃপ্তি। বিকাশ তার নিজের জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও ভাবছে, যাক, আমার প্রতাপটা তো বাঁচবে, আমার ভাইটা তো অন্তত আরও কয়েকটা দিন এই পৃথিবীর আলো দেখবে, ওর খিদেটা তো অন্তত মিটবে। যে ভাইয়ের সাম্রাজ্য জ্বালিয়ে দেওয়ার জন্য সে আজ রাতে আততায়ী ভাড়া করেছে, সেই ভাইয়ের জন্যই আজ সে নিজের প্রাণটাকে হাসি মুখে বিসর্জন দিচ্ছে। বিকাশের বর্তমান সত্তাটা স্বপ্নের ঘোরেই চিৎকার করে নিজের বুকের চুল ছিঁড়তে চাইছে। সে ভাবছে, হে ভগবান, এ কি দেখাচ্ছ তুমি আমাকে? যাকে আমি চরম শত্রু ভেবে এসেছি সে আমার নিজের ভাই, যাকে মারার জন্য আমি বছরের পর বছর ধরে জঘন্য সব জাল বুনেছি, তাকে বাঁচানোর জন্যই আমি গত জন্মে অনাহারে তিলে তিলে মরেছিলাম। অহংকার, জেদ, রাগ আর 10 বছরের জমানো তীব্র বিষ সবকিছু যেন ওই 200 বছর আগের তপ্ত বালিতে মিশে আজ ছাই হয়ে যেতে শুরু করল। মাটির ওপর শুয়ে থাকা বিকাশের হাতটা খুব ধীর গতিতে কাঁপতে কাঁপতে উঠে এলো। তার সরু দুর্বল আঙুলগুলো প্রতাপের ধুলোমাখা অশ্রুসিক্ত গালটা ছুঁল। কাঁদিস না প্রতাপ, তুই বেঁচে থাকবি, তোকে বাঁচতেই হবে। বিকাশের গলা দিয়ে কথাগুলো ফিস ফিস করে বেরিয়ে এলো। তার ফেটে যাওয়া ঠোঁটের কোণে একটা স্বর্গীয় অম্লীন হাসি ফুটে উঠল। আর ঠিক সেই মুহূর্তে এই খাঁ খাঁ মৃত্যুপুরীতে, এই শ্মশানের মতো প্রান্তরে হঠাৎ করে কোথা থেকে এলো এই সুর? আকাশের সেই তামাটে নিষ্ঠুর সূর্যের তেজ যেন এক লহমায় কমে গেল। তপ্ত হাওয়াটা যেন হঠাৎ করেই একটা শীতল চন্দন মাখানো বাতাসের মতো প্রতাপ আর বিকাশের পোড়া শরীর ছুঁয়ে গেল। বাঁশির সুর, বড় চেনা, বড় প্রাচীন, বড় পবিত্র একটা বাঁশির সুর, যেন স্বয়ং ঈশ্বর এই দুই আত্মার যন্ত্রণায় সাড়া দিচ্ছেন। কে বাজায় এই সুর? প্রতাপ চারপাশে তাকালো, কেউ নেই, শুধু দিগন্ত বিস্তৃত শূন্যতা। কিন্তু সুরটা যেন তার কানের কাছে নয়, তার একেবারে আত্মার গভীরে বাজছে। ভগবান শ্রীকৃষ্ণ যেন তার নিজ হাতে এই দুই ভাইয়ের 1000 বছর পুরানো এক ক্ষতচিহ্নে প্রলেপ লাগিয়ে দিচ্ছেন। বাঁশির ওই প্রতিটা মূর্ছনা যেন প্রতাপ আর বিকাশকে মনে করিয়ে দিচ্ছে, তোমরা কেউ কারো শত্রু নও, তোমরা একই আত্মার দুটো টুকরো। কালের নিয়মে, জন্মের ভেরে হয়তো পথ হারিয়েছ, একে অপরকে ভুলে গিয়েছ, কিন্তু তোমাদের আসল পরিচয় এই ধুলো আর এই রক্ত আর এই সীমাহীন আত্মত্যাগের মধ্যেই লেখা আছে। বিকাশের চোখের দৃষ্টি ক্রমশ স্থির হয়ে আসছে। তার হাতটা প্রতাপের গাল থেকে আস্তে করে খসে পড়ল। মাটির ওপর একটা চাপা শব্দ হলো। প্রতাপের বুকের ভেতরটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো করে চিরে দিল। দাদা! প্রতাপের সেই বুক ফাটা আর্তনাদটা ওই জনশূন্য প্রান্তর কাঁপিয়ে আকাশের দিকে উঠে গেল। কিন্তু বিকাশ আর সাড়া দিল না। তার সেই তৃপ্তির হাসিটা মুখে নিয়েই সে চিরকালের মতো ঘুমিয়ে পড়ল। তার ছোট ভাইয়ের হাতে নিজের জীবনটা তুলে দিয়ে সে অনন্তের কোলে ঢলে পড়ল। আর ঠিক রাত 4টের সময় কালান্তক এক বজ্রপাতের শব্দে শহরের 2 প্রান্তে 2জন মানুষের ঘুম একই সাথে ভেঙে গেল। প্রতাপ ধর্মহর করে বিছানায় উঠে বসল। তার সারা শরীর ঘামে ভিজে জবজবে, যেন কেউ তাকে জলের মধ্যে চুবিয়ে তুলে এনেছে। বুকের ভেতরটা কামার শালের হাপড়ের মতো বুনো গতিতে ওঠানামা করছে, আর 2 চোখ বেয়ে সেই 200 বছর আগের না কাঁপানো কান্নাটা যেন আজ বাঁধ ভেঙে তীব্র জলোচ্ছ্বাসের মতো বেরিয়ে আসছে। সে নিজের হাত দুটোর দিকে তাকালো।
তার মনে হচ্ছে এই দামি এসি ঘরে বসেও তার পাকস্থলীটা যেন খিদের আগুনে জ্বলছে। তার হাতের তালুতে যেন এখনও লেগে আছে সেই ধুলো মাখা আধপোড়া শুকনো রুটির স্পর্শ। শহরের অন্য প্রান্তে বিকাশও আর বিছানায় নেই। সে টলটলে মেঝেতে লুটিয়ে পড়েছে। তার মনে হচ্ছে গলার কাছে এখনও সেই তৃষ্ণার কাঁটা, সেই মৃত্যুর হিমশীতল শূন্যতা বিঁধে আছে। দু হাতে নিজের মুখ ঢেকে সে একটা অবুঝ অসহায় বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল। কোথায় গেল সেই 10 বছরের জমাট বাঁধা ঘৃণা? কোথায় গেল সেই জমি, সেই কোটি টাকার দম্ভ, সেই কালান্তক অহংকার? প্রতাপের মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা নিঠুরভাবে খুবলে বের করে নিয়েছে। দাদা, ও দাদা! তার নিজেরই আর্তনাদ করা ওই ডাকটা এখনও তার ঘরের দেওয়ালে দেওয়ালে তার মগজের প্রতিটি শিরায় প্রতিধ্বনিত হচ্ছে। যাকে সে গত 10 বছর ধরে শুয়োরের বাচ্চা বলে গাল দিয়েছে, যাকে ধ্বংস করার জন্য নিজের সর্বস্ব বাজি রেখেছে, যার রক্ত দেখার জন্য সে তৃষ্ণার্ত কুকুরের মতো ঘুরেছে, সে তার দাদা? গত জন্মে সে তাকে বাঁচানোর জন্য নিজে না খেয়ে তিলে তিলে মরেছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন না, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যুও নেই, সে শুধু শরীর বদলায়। আজ রাতে সেই ভগবানই যেন নিজের হাতে এই দুই জেদি অহংকারী মানুষের চোখের কালো পর্দাটা এক ঝটকায় ছিঁড়ে দিলেন। জন্ম জন্মান্তরের যে গভীর ভালোবাসার ঋণ তারা ভুলে গিয়েছিল, এক লহমায় তা শুধু আসলে মনে করিয়ে দিলেন। বিকাশের চোখের সামনে বারবার ভাসছে প্রতাপের সেই কঙ্কালসার ধুলোমাখা মুখটা। কি করতে যাচ্ছিলাম আমি? হে ভগবান, আমি কি জঘন্য পাপ করতে যাচ্ছিলাম? আমার নিজের ভাইকে, আমার প্রতাপকে আমি আজ সকালে খুন করতে চেয়েছি। যে প্রতাপকে বাঁচানোর জন্য আমি সেদিন নিজের প্রাণ দিয়েছিলাম, আজ এই সামান্য এক টুকরো জমির জন্য আমি তার বুকে গুলি চালানোর হুকুম দিয়েছি। হঠাৎ প্রতাপের চোখ পড়ল বালিশের ঠিক নিচে রাখা সেই রিভলভারটার দিকে, আর তার পাশেই রাখা টেবিল ঘড়িটা। ভোর 4:30। সর্বনাশ! প্রতাপের গলা থেকে একটা জান্তব প্রাণ ভয় কাতর আর্তনাদ বেরিয়ে এলো। গুন্ডারা! সে তো গুন্ডাদের মোটা টাকা অগ্রিম দিয়ে রেখেছে। আজ সকালেই তো ওই বিতর্কিত জমিতে বিকাশ পা রাখা মাত্রই তাকে ঝাঁঝরা করে দেওয়ার কথা। অন্যদিকে বিকাশেরও বুকের রক্ত এক মুহূর্তে হিম হয়ে গেল। তার ভাড়াটে খুনিরাও তো ঠিক ভোর 5টায় ওই জমিতে পৌঁছানোর কথা। প্রতাপকে তো তারা আজ জ্যান্ত ছাড়বে না। পাগলের মতো দুজনেই ছুটল। প্রতাপ পায়ে জুতো পরার সময়টুকুও পেল না। বিকাশ নিজের গাড়ির চাবি বা মোবাইলটা নেওয়ার কথাও ভুলে গেল। বাইরে তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ভোরের আবঝা আলো আর ঘন কুয়াশায় পুরো শহরটা যেন একটা সাদা চাদরে ঢাকা। রাস্তার জমা জল, কাদা আর পাথর মারিয়ে খালি পায়ে ছুটছে শহরের সবচেয়ে প্রভাবশালী দুই ব্যবসায়ী। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে নিজের জীবনের বিনিময়ে হলেও আজকের এই রক্তপাত থামাতে হবে, নিজের ভাইকে বাঁচাতে হবে। আপনার কি মনে হয় নিয়তি তাদের এত সহজে ক্ষমা করবে? 10 বছরের বিষাক্ত পাপ কি শুধু এক রাতের অনুতাপে ধুয়ে যাবে? ওই বিতর্কিত জমির দিকে পাগলের মতো এগোচ্ছে দুজন। কুয়াশা ভেদ করে প্রতাপ দেখতে পাচ্ছে জমির এক প্রান্তে ইতিমধ্যেই দাঁড়িয়ে আছে 4-5টা কালো ছায়া মূর্তি। তাদের হাতে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র। বিকাশও অন্য দিক থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। তার বুকের ভেতর তখন শুধু একটা প্রার্থনাই অবিরাম চলছে, ঠাকুর, আমার ভাইকে বাঁচিয়ে দাও, আমার জীবনের বিনিময় হলেও ওকে আজ বাঁচিয়ে দাও, ওকে আমার কাছ থেকে আর কেড়ো না। কুয়াশার বুক চিরে প্রতাপ আর বিকাশ দুজনেই এসে দাঁড়ালো সেই অভিশপ্ত জমির দুই প্রান্তে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গুন্ডারা তাদের মালিকদের দেখে অবাক হয়ে গেল, কিন্তু মালিকদের মুখোমুখি চরম আতঙ্ক কেন? প্রতাপ আর বিকাশ দুজনেই হঠাৎ একে অপরকে দেখতে পেল। মাঝখানে মাত্র কয়েক হাত জমি আর 10 বছরের জমানো বারুদের স্তূপ। গুন্ডারা বন্দুকের সেফটি ক্যাচ খোলার শব্দ করল, ক্লিক। আর ঠিক তখনই প্রতাপ আর বিকাশ একে অপরের দিকে তাকালো, আর তারপর যা ঘটল তা ওই উপস্থিত গুন্ডারা জীবনেও বলতে পারবে না। খবরদার, গুলি চালাবি না! বন্দুক নামা বলছি, শুয়োরের বাচ্চারা, বন্দুক নামা! বজ্রপাতে ফাটা আকাশের মতো গর্জে উঠল দুজনের গলা। প্রতাপের ভাড়া করা গুন্ডারা আর বিকাশের আততায়ীরা দু দলেরই হাত কেঁপে উঠল। এ কি বলছে তাদের মালিকরা? গত 1 মাস ধরে যাদের মারার নিখুঁত ছক কষা হয়েছে, আজ শেষ মুহূর্তে এই নির্দেশ কেন? তারা তো একে অপরকে শেষ করতে এসেছিল। কিন্তু প্রতাপ আর বিকাশ সেদিকে ভ্রুক্ষেপও করল না। ভোরের কুয়াশার ভেজা মাটির ওপর দিয়ে 10 বছরের ঘৃণার পাহাড় টপকে তারা পাগলের মতো ছুটতে শুরু করলো একে অপরের দিকে। যে মানুষটার ছায়া মারালে তারা একদিন স্নান করত, আজ সেই মানুষটার দিকেই তারা 2 হাত বাড়িয়ে ছুটে যাচ্ছে। তাদের চোখে মুখে কোনো ক্রোধ নেই, আছে শুধু এক অবর্ণনীয় হারানো রত্ন ফিরে পাওয়ার আকুলতা। মাঝামাঝি আসতেই দুজনের পা কাদায় পিছলে গেল।
কিন্তু ওঠার আগেই প্রতাপ আছড়ে পড়ল বিকাশের বুকের ওপর। দাদা! প্রতাপের গলা চিরে বেরিয়ে এলো সেই 200 বছর আগের আর্তনাদ। 40 বছরের এক দোর্দণ্ড প্রতাপ ব্যবসায়ী, যার চোখের ইশারায় শহর কাঁপে, সে আজ কাদার ওপর হাঁটু গেড়ে বসে একটা 5 বছরের শিশুর মতো হাউ হাউ করে কাঁদছে বিকাশের বুকে মুখ গুজে। তার 2 হাত শক্ত করে আঁকড়ে ধরেছে বিকাশের ভেজা শার্ট। আর বিকাশ, সে তার 2 হাত দিয়ে প্রতাপের মাথাটা পরম মমতায় জাপটে ধরেছে। তার চোখের উষ্ণ জলে ভাসিয়ে দিচ্ছে প্রতাপের চুল, প্রতাপের ঘাড়। আমাকে মাফ করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি। আমি 10টা বছর তোকে নরক যন্ত্রণা দিয়েছি। যে ভাইটার জন্য আমি সেদিন না খেয়ে মরে গেছিলাম, সেই ভাইটাকেই আমি আজ খুন করতে এসেছিলাম। আমি কত বড় পাষণ্ড! আমাকে তুই মেরে ফেল প্রতাপ, আমাকে শেষ করে দে। প্রতাপ 2 হাতে বিকাশের কাদামাখা মুখটা নিজের দিকে টেনে আনল। সে যেন বিকাশের চোখের ভেতর খুঁজছে সেই পুরনো দিনের দুর্ভিক্ষ, সেই আত্মত্যাগ। না দাদা, তুই ছাড়া আমার আর কে আছে? তুই সেদিন ওই রুটিটা না দিলে আমি তো কবেই মরে যেতাম। এই জমি, এই টাকা, এই অহংকার, এই ব্যবসা সব তুই নিয়ে নে দাদা, সব তোর। শুধু তুই আমাকে আর ছেড়ে যাস না। আমি আর তোকে হারাতে চাই না। দৃশ্যটা একবার কল্পনা করুন। শহরের সবচেয়ে বড় 2 ত্রাস, যাদের অহংকার একদিন আকাশ ছুঁয়েছিল, তারা আজ ওই নোংরা কাদায় লুটোপুটি খেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ডুকরে কাঁদছে। তাদের ভাড়া করা গুন্ডারা দূর থেকে বোকার মতো দাঁড়িয়ে দেখছে। তাদের হাতের ধারালো অস্ত্র আর বন্দুকগুলো আজ ওই চোখের জলের কাছে বড় অসহায়, বড় মূল্যহীন হয়ে গেছে। কি অদ্ভুত এই মানুষের মন! 10 বছরের জমানো বিষ, রাগ, জেদ আর অহংকার আজকের এই ভোরের বৃষ্টি আর দুজনের অশ্রু নদীতে ধুয়ে মুছে চিরকালের মতো সাফ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক ইশারায় চরম 2 শত্রু মুহূর্তের মধ্যে ফিরে পেল তাদের পরম আত্মিক বন্ধন। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল গল্পটা তো শুরু হয় এখান থেকেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। সে শুধু জীর্ণ বস্ত্রের মতো পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আমরা ভাবি আমরা প্রতিদিন নতুন মানুষের সাথে মিশছি, নতুন শত্রু, নতুন বন্ধু বানাচ্ছি। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো, আত্মারা সব সময় একটা ক্লাস্টার বা দল বেঁধে ভ্রমণ করে। জন্ম জন্মান্তর ধরে একই আত্মারা রূপ বদলে, সম্পর্ক বদলে আমাদের জীবনে বারবার ফিরে আসে। আমাদের এই মহাজাগতিক যাত্রায় কেউ নতুন নয়। যাকে আপনি আজ সবচেয়ে বেশি ভালোবাসেন, হতে পারে গত জন্মে সে আপনাকে চরম আঘাত করেছিল। তার সেই ঋণ শোধ করতেই আজ সে আপনার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। আর আজ যাকে আপনি 2 চোখে সহ্য করতে পারেন না, যাকে দেখলে আপনার বুকের ভেতর রাগের আগুন জ্বলে ওঠে, হয়তো গত কোনো এক জন্মে সে আপনার জন্যই নিজের জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ করেছিল। আমাদের এই বর্তমান জীবনের রাগ, অভিমান, জেদ, ঘৃণা, এগুলো সব এক একটা মায়া, এক একটা সাময়িক ইলিউশন। আপনার জীবনে যে মানুষটা সবচেয়ে বেশি তীব্র আবেগের জন্ম দেয়, সেটা ভালোবাসাই হোক বা ঘৃণাই হোক, জানবেন তার সাথে আপনার আত্মার হিসেব নিকাশ সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গভীর। ভগবান আমাদের বারবার একে অপরের সামনে দাঁড় করিয়ে দেন, একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে দেন, শুধু একটা চরম সত্য শেখানোর জন্য। আর তা হলো ক্ষমা এবং নিঃস্বার্থ ভালোবাসা। বিকাশ আর প্রতাপ আজ সেই মায়ার জাল ছিঁড়ে চরম সত্যটাকে উপলব্ধি করতে পেরেছে। তারা বুঝেছে এই মাটি, এই সম্পত্তি, এই ক্ষণস্থায়ী অহংকার মৃত্যুর পরের একটা ধূলিকণাও সাথে যাবে না। যা থেকে যাবে তা হলো আত্মার পবিত্র ঋণ, ভালোবাসার বন্ধন। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার শান্ত হয়ে বসবেন। আপনার জীবনে কি এমন কেউ আছে যার উপর আপনি খুব রেগে আছেন, যার সাথে আপনি দিনের পর দিন কথা বলা বন্ধ করে দিয়েছেন, যাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু বলে মেনে নিয়েছেন? একবার ভাবুন তো, যদি কাল সকালে আপনার বা তার চোখ আর না খোলে, যদি কালকের সূর্য ওঠার আগেই এই জীবনের সমস্ত হিসেব চুকে যায়, তাহলে এই যে এত রাগ, এত বুক ভরা ঘৃণা, এগুলো নিয়ে কোথায় যাবেন আপনি? এই ভারী পাথর বুকে নিয়ে কি অনন্তের পথে শান্তিতে হাঁটা যায়? তার চেয়ে বরং আজই তাকে ক্ষমা করে দিন। নিজের অহংকারকে সরিয়ে রেখে মনে মনে অন্তত একবার বলুন, আমি তোমাকে ক্ষমা করলাম, আর তুমিও আমাকে ক্ষমা করে দিও।
কে বলতে পারে যাকে আপনি আজ শত্রু ভাবছেন কোনো এক অজানা বিস্মৃত অতীতে সে হয়তো আপনার জন্যই কোনো এক পোড়া মাঠে এক টুকরো শুকনো রুটি হাতে নিয়ে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সবাইকে ক্ষমা করুন, ভালোবাসুন, কারণ এই ছোট্ট জীবনে ঘৃণা করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিচ্ছু নেই। ঘৃণার এই পৃথিবীতে একমাত্র ক্ষমাই হলো আত্মার সবচেয়ে বড় প্রতিশোধ, আর ভালোবাসাই হলো পরম মুক্তি।